ওহো ওহো তুমি তাকালে মন ভাসে প্রেমের জোয়ারে, ছুঁয়ে দিলে সুখ এসে করা নারে দুয়ারে। তুমি চাইলেই হতে পারি তোমার মনের প্রহরী। আমরা সবাই আপনাকে চিনে, দর্শক আপনাকে চিনে, বাংলাদেশের বাহিরের মানুষ আপনাকে চিনে, কারণ আপনি একজন শিল্পী, এটা আপনার মূল পরিচয়। এছাড়া আপনি স্টুডেন্ট। তো আমরা জানি যে আপনার একটা গান রিলিজ হয়েছে কিছুদিন আগে, তো গানটা সম্পর্কে কিছু বলেন দর্শকদের। গানটা হচ্ছে যে তুমি তাকালে এই মন, যে গানটা আমার ফার্স্ট মৌলিক ডুয়েট গান। এর আগেও মৌলিক গান ছিল, কিন্তু ডুয়েট মৌলিক গান হচ্ছে এই ফার্স্ট, যেটা আমি আমার গুরুর সাথে করেছি। তো আমার এটা আমার জীবনে একটা বড় পাওয়া যে আমি আমার গুরুর সাথে করতে পেরেছি, কারণ যার হাতে শিখেছিলাম, এটা আসলে আমারও একটা ইচ্ছে ছিল যে কবে গুরুজির সংস্পর্শে এসে আমি তার কাছ থেকে তালিম নেওয়ার পাশাপাশি আমি তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কাজ করতে পারবো। তো সেটা মহান সৃষ্টিকর্তার কৃপায়, সবার ভালোবাসা এবং উপরে যিনি বসে আছেন ওনার প্রতি সত্যি আমি কৃতজ্ঞ। আসলেই সত্য, কারণ প্রত্যেক শিষ্যরই থাকে যে গুরুর সাথে একটা গান, এটা সারা জীবনে একটা স্বপ্ন থাকে, আর সেই স্বপ্ন আপনি তাড়াতাড়ি পূরণ করেছেন। একটা সাধনাই থাকে আসলে। তো আমি বলতে চাচ্ছি, আমরা জানি যে কিছুদিন আগে আপনার ডেঙ্গু হয়েছিল, তো সেই শারীরিক অবস্থার ব্যাপারে যদি। হ্যাঁ, ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গু আমার সেকেন্ড টাইম ডেঙ্গু ছিল, এজন্য আসলে শরীরটা বেশ একটু খারাপই ছিল। আর সেই সময় আমার তখন সেমিস্টার ফাইনাল চলছিল হিউম্যান রাইটসে। আমি আইন চর্চার পাশাপাশি হিউম্যান রাইটসও করছি, যেহেতু ল রিলেটেড একটা বিষয়, সো এটা একটা আইনজীবীকে জানার দরকার হিউম্যান রাইটস হিসেবে। আর আমার স্পেশালি ছিল একটা স্পৃহা ছিল যে আমি একটা মানুষ সমাজ থেকে, পরিবার থেকে, তার পারিপার্শ্বিকতা থেকে কতখানি অধিকার ভোগ করতে পারে বা রাষ্ট্রের কাছ থেকে, এটা জানার আসলে আমার একটা ইচ্ছে ছিল। আর এই জন্যই এই সাবজেক্টে আসা। আর এখানে আমাদের আমার একজন শ্রদ্ধেয় প্রিয় বিচারক স্যার আছেন, বিচারক শহীদুল ইসলাম স্যার। উনি বর্তমানে মুন্সিগঞ্জে কর্মরত আছেন। বিশেষত স্যার আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন, এবং ব্যারিস্টার সবুজ স্যারও আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন এই সাবজেক্টটা পড়ার জন্য। আমি এটা এখন পড়ছি, আর এবার ফাইনাল সেমিস্টার। তো তখন আমার পরীক্ষা দিতে আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ সেকেন্ড টাইম ডেঙ্গু তো একটু বেশ কষ্ট থাকে। তো তখন আমি যখন পরীক্ষার হলে গেলাম, আমার এত নার্ভাস লাগছিল, আমি তখন সবুজ স্যারকে ফোন দিয়েছিলাম। দেওয়ার পরে আমি স্যারকে বললাম যে স্যার, আসলে আমার না খুব খারাপ লাগছে, আমি কি পরীক্ষা দিতে পারবো? তো সবুজ স্যার তখন একটা কি বলবো, যে একটা অসুস্থ মানুষকে যদি তখন কেউ পাশে থাকে, তখন কিন্তু সেটা খুবই ভালো হয় আর কি, মেন্টাল সাপোর্টটা। তো সবুজ স্যার আমার কাছে মনে হয়েছে যে আমার পিতার মতো পাশে দাঁড়িয়ে উনি বললেন যেটা, যে হ্যাঁ শর্মিলি বলো। আমি বললাম যে স্যার, আমার তো ডেঙ্গু অ্যাফেক্টেড, সেকেন্ড টাইম ডেঙ্গু বলে আমি বেশ দুর্বল, আমার প্রিপারেশনও কিন্তু স্যার এতটা ভালো হয়নি, আমি জানি না কি পারবো। তখন স্যার শুধু বলেছেন যে যেটা যা পড়েছো এর বাইরে তো কিছু আসবে না, সুতরাং তুমি সুন্দর করে স্মুথলি লিখে রাখো, আর আইনের স্টুডেন্টদেরকে সবসময় সর্বপরিস্থিতিতে নিজেকে সামলে নিতে হয়। আমার আশীর্বাদ তোমার সাথে রইল। তো আসলে ব্যারিস্টার সবুজ স্যারের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। ধন্যবাদ। আমরা আশা করি আপনার গান যেমন শ্রোতাদের মুগ্ধ করে, মানসিকভাবে শান্তি দেয়, তেমনি আপনার শিক্ষা, সেটাও যেন মানুষের শান্তির জন্য বা মানুষের কাজে বা মানুষের সেবার জন্য, সেটা চাই। অবশ্যই পাবে, কারণ হিউম্যান রাইটস যদি একটা মানুষের জানা থাকে, তো তার কাছে যখন যে কেউ আসবে, অন্তত উনিও কিন্তু সেটা ডিসক্রাইব করে বলতে পারবে যে আপনি এই অধিকারটুকু আপনি এটা সমাজ থেকে পাবেন, এটা রাষ্ট্র থেকে পাবেন, এটা পরিবার থেকে পাবেন, এটা ব্যক্তি থেকে পাবেন। তো এই যে জিনিসগুলো একটা স্ক্যাটার্ড ওয়েতে ছড়ানো জিনিস একসাথে করে একমাত্র সেই বলতে পারবে যিনি হিউম্যান রাইটস পড়েছেন এটা। আর আমার বাবা, আপনারা সবাই জানেন, অলমোস্ট সবাই জানে যে আমার বাবা ইউএনডিপিতে কর্মরত। উনি খুব বড় ইয়েতে কর্মরত, উনি বড় পোস্টে। তো আমার বাবাকে আমি আজীবন দেখেছি যে বাবা এনজিও লেভেলে কাজ করেছেন, এবং ইউএনডিপিতে যাওয়া একটা এনজিও কর্মীর জন্য এটা একটা স্বপ্নের মতো থাকে, এটা টপ লেভেল থাকে, এর থেকে আর কোনো লেভেল থাকে না আর কি।
তো আমার বাবাকে আমি দেখেছি যে উনি এনজিওগুলো যেখানে যেখানে কাজ করে এসছেন, বাবা খুব সফিস্টিকেটেড ওয়েতে কাজ করে এসছেন। তো বাবার আদর্শই তো আসলে আমার ভেতরে আমি ধারণ করেছি, কারণ আমার বাবা আমার কাছে একজন আদর্শ। আমি ওনার আদর্শেই বড় হতে চাই। তো সেজন্যই আমি দেখেছি যে না, এই জিনিসটা জানা দরকার এনজিও ফিল্ডে, কারণ এনজিও ফিল্ডে যদি চাকরি করতে হয় তাহলে আসলে এটা। আর আমারও একটা সুপ্ত বাসনা আছে যে আইন পেশার পাশাপাশি হচ্ছে যে যদি কখনো সময় সুযোগ হয়ে ওঠে তাহলে ইউএনডিপিতে চেষ্টা করার, আর কি ইউএনডিপিতে চাকরি করার ইচ্ছা। চুপি চুপি এত কাছে এলে যে কখন, ভেবে ভেবে নিজেকে ভুলে যায় মন। আপনি একজন শিল্পী, এটাই আপনার মূল পরিচয়। তো আজকে সেই শিল্পী হিসেবে আপনার তার পিছনে অবদানকার সে কে? আমি ডেকে নিচ্ছি আপনারা সে সবাই। কি আজকে এসেছে? হ্যাঁ, আমি ডেকে নিচ্ছি গুরুজি। গুরুজি, ইনি হচ্ছে আমার গুরুজি। আপনাদের দেখেই মনে হচ্ছে যে আপনাদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক। শুধু গুরু শিষ্যের না, আমাদের মধ্যে ভাই বোনের একটা সম্পর্ক আছে। মানে আমি তাকে দিদি ভাই ডাকি, সে আমাকে ভাইয়া ডাকে, এবং হচ্ছে আমাদের গুরু শিষ্যের সম্পর্ক। শুধু গুরু কিন্তু ভাই বোন, আবার কিন্তু পিতার সমান, এরকম একটা বিষয় আছে। সেটা তো অবশ্যই। এবং সে আমাকে অনেক শ্রদ্ধা করে, স্নেহ করে। মানে যে ছোট বয়সে যে ছোট হয় তাকে কিন্তু আসলে স্নেহ করা যায়, কিন্তু সে আমাকে কিন্তু গুরু হিসেবে শ্রদ্ধাও করে। এটা আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা জানি যে আপনার আমাদের আপার একটা গান রিলিজ হয়েছে কিছুদিন আগে, এবং গানটা আপনার সাথে ডুয়েট ছিল। একে তো আপনি গুরু, তারপর তার সাথে গুরুর সাথে একটা ডুয়েট গান, এটা তার জন্য একটা অনেক পাওয়া বা প্রাপ্তি, তাই না? তো সেই গানটা সম্পর্কে আপনার সাথে কিছু জানতে চাচ্ছি। আমরা এর আগেও বেশ কিছু গান করেছি। সব গানগুলোই হচ্ছে সলো গান ছিল, তার একক গান। এবং তার আগে ছিল আমাদের কিছু একক গান ছিল, কিন্তু রবীন্দ্রসঙ্গীত ছিল। কিন্তু পরবর্তীতে আমরা কিছু মৌলিক গান করেছিলাম। তো এই প্রথম আমরা চেষ্টা করলাম যে আমরা একটা ডুয়েট গান করি, একটু ডিফারেন্ট টাইপের। এখন যেটা হচ্ছে, আমি তখন চিন্তা করছিলাম আসলে আমার দিদিভাইকে কার সাথে দিলে আসলে সে কমফোর্ট ফিল করবে। আসলে একজনের সাথে দিলেই তো আসলে সে পারবে না, সে আসলে আনইজি ফিল করবে। সেখান থেকে আমি চেষ্টা করলাম যে তাহলে আমি তাকে নিয়ে একটা ট্রায়াল দেই আসলে কি হয়। তখন আলহামদুলিল্লাহ তাকে যখন আমি দিলাম, একটা সাহস থেকে দিয়েছিলাম যে আসলে সে পারবে। তো আমার মুখটা আসলে উজ্জ্বল করেছে সে, কারণ তার কণ্ঠে গানটি অনেক ভালো লেগেছে। দর্শক আসলে খুব সুন্দরভাবে নিয়েছে গানটি। তো আমি একটা ব্যক্তিগত কোশ্চেন জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু গুরু শিষ্য আপনাদের মধ্যে যে রসায়নটা কেমন? না, এটা দিদিভাই বলুন। টক ঝাল মিষ্টি। আর আজকে আমি যেটা বলবো, আসলে তুর্য ভাইয়ের মানে আমার ওস্তাদের যে বয়স, সেম বয়স হচ্ছে আমার আপন ভাইয়ের। আমার আপন ভাই, উনি ডাক্তার এবং খুব ভালো মানের সে ডাক্তার। সে বর্তমানে দেশের বাইরে আছেন, অধ্যয়নরত অবস্থায় আছেন, FCPS করছেন। এই তো সেম বয়স। তো আমি যখন তুর্য ভাইয়ের কাছে মানে মুখের দিকে তাকাই, আমার মনে হয় যে আমি আমার ছোট ভাইয়ের দিকে তাকাচ্ছি। তো এই জন্যই বললাম যে টক ঝাল মিষ্টি। এটা কিন্তু একটা দা কুড়ালের একটা সম্পর্ক থাকে না, দা কুমড়ার সম্পর্ক না? কিন্তু আমার টক ঝাল মিষ্টি। হ্যাঁ, মানে আমাদের মধ্যে আসলে এরকমটা না, কিন্তু হ্যাঁ আমরা হচ্ছে দেখা যাচ্ছে কি আমাদের ব্যক্তিগত জীবনের যে কথাগুলো থাকে, যে আমার ফ্যামিলি তার ফ্যামিলি, আমরা কিন্তু আমাদের মধ্যে কিন্তু সব ধরনের শেয়ারিংটা আমরা করি। শেয়ার করি। হ্যাঁ, মানে তার ফ্যামিলি সম্পর্কে আমি জানি, আমার ফ্যামিলি সম্পর্কে সে জানে। নট অনলি একজন সিঙ্গারের সাথে একজন কম্পোজারের সম্পর্ক, আবার একজন গুরুর সাথে একজন শিষ্যের সম্পর্ক, এটাও না। মানে একদম আমরা ব্যক্তিগত জীবনের সাথে আমরা একে অপরের সাথে আমরা জড়িত। গানটা সম্পর্কে একটু জানতে চাইছি, মানে গানটা যদি 2 লাইন, যেহেতু এখানে কোনো বাদ্যযন্ত্র নাই, তারপর যদি কবিতার মতো হয় 2টা লাইন। আপনি শুনিয়ে দেন। কথা হচ্ছে এরকম, আমরা এখন এখানে যেহেতু পাবলিক প্লেস, এখানে গাইতে পারছি না। তুমি তাকালেই মন ভাসে প্রেমের জোয়ারে, ছুঁয়ে দিলে সুখ এসে করা নারী দুয়ারে। খুব মিষ্টি একটি কথার গান। গানটি লিখেছেন আমাদের রিপন মাহমুদ ভাই, এবং সুর সঙ্গীত আমার করা। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা বেশি বেশি করে বাংলা গান শুনবেন, তাহলে কিন্তু আমরা বাংলা গান গাইতে কিন্তু আসলে উৎসাহিত হই। কারণ হচ্ছে আমাদের দেশে কিন্তু মানে অন্য দেশের কিছু কালচার আমাদের দেশে ঢুকে যাচ্ছে, যার কারণে আমাদের দেশের কালচারটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে। তো আমরা চাইবো আপনারা বাংলা গানটা বেশি বেশি শুনেন। আমাদেরও ভালো ভালো গান কিন্তু তখন তৈরি করতে আমরা উৎসাহ পাবো, খুব বেশি উৎসাহ পাবো।
আপনার গানে সবসময় বাঙালিয়ানাই থাকে, এটার পিছনে কারণটা কি? আসলে এটার পিছনে যদি আমি বলি তাহলে ফার্স্ট বলতে হয় যে আমরা বাঙালি জাতি, আমরা আসলে খুব মানে গর্বিত একটা জাতি পৃথিবীর বুকে। কারণ আমাদের যে ইতিহাস, আমাদের যে স্বাধীনতা, এটা কিন্তু অনেক শহীদের রক্তের বিনিময়ে এসছে। সো মানে আমাদের বাংলাদেশটা, এই যে লাল সবুজের পতাকা, আমাদের বাংলাদেশ আমাদের কাছে একটা গর্ব। তো আমার মনে হয় যেটা যে আমাদের এই গর্বিত দেশকে একজন শিল্পী হিসেবে এটা তুলে ধরা, এটা আমার একটা নৈতিক দায়িত্ব। আর যেহেতু ইউটিউবে এটা অলমোস্ট হচ্ছে বিশ্বব্যাপী কিন্তু ঘোরে, যেহেতু এখন ইন্টারনেটের যুগ, তো এজন্য আমাদের মানে আমরা যে যেখান থেকে কাজ করি না কেন, আমাদের শিল্পীদের হচ্ছে যে প্রত্যেককেই তাদের দেশের হিস্ট্রি এবং কালচার তুলে ধরাটা উচিত। কারণ একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে জননী জন্মভূমি, মানে এই দুটো হচ্ছে একদম মানে ইন্টার রিলেটেড। আপনার যদি মা না থাকে কোনো সন্তানের, তাহলে সেই সন্তান বুঝতে পারে যে মায়ের যে ফিল। আর কেউ যখন রিফিউজি হয়ে যায়, কেউ যখন আপনার মানে দেশ থেকে চলে যায় বা তাকে চলে যেতে হয়, বা দেশের স্বাধীনতা যদি কখনো বিপর্যস্ত হয়, তখন কিন্তু সে ফিল করে যে সে কতটা অসহায়। যেটা আমরা রিফিউজি ল যখন পড়ি, তো তখন আমরা বুঝতে পারছি যে আসলে কি হয় একটা মানুষের। তো এজন্য নিজের মাকে মানুষ যেমন ভালোবাসতে হবে, নিজের দেশকেও ভালোবাসতে হবে, কারণ আপনার দেশ আপনার আইডেন্টিটি।